আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে আমাদের এসএম প্রিমিয়াম 2.0 এইচপি ব্যাচ রাউন্ড 2 এ স্বাগতম। তো তোমাদের আজকে এইচপি ব্যাচের পদার্থবিজ্ঞান ক্লাস শুরু হতে যাচ্ছে। তোমাদের হায়ার ম্যাথ ক্লাস কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, তাই না? তোমাদের হায়ার ম্যাথ ক্লাস নিচ্ছেন তোমাদের অভিক ভাইয়া, আর ফিজিক্স ক্লাস নিবেন আজকে অভিক ভাইয়া, মানে আমি। তো আজকে তোমাদের আমি ষষ্ঠ অধ্যায়টা শুরু করতে যাচ্ছি। তোমাদের এখানে হচ্ছে 5, 6, 7, 8 এই 4টা চ্যাপ্টার আছে। তো আমরা 6th চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি, যেটা হচ্ছে তোমাদের তাপের অধ্যায়। খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। কেন বললাম? কারণ তোমরা যখন ইন্টারমিডিয়েটে উঠবে তখনও তোমরা ফিজিক্স সেকেন্ড পেপারে তাপ ও তাপমাত্রা নামে একটা অধ্যায় পাবা। ঠিক আছে? তাপ ও তাপমাত্রা নামে একটা অধ্যায় পেয়ে যাবা। সরি, তাপ ও তাপমাত্রা না, ভুল, তাপ গতিবিদ্যা থার্মোডাইনামিক্স নামে একটা অধ্যায় পেয়ে যাবা সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টার। তো দেখো, আমাদের চ্যাপ্টারটা শুরুই হবে, তোমরা যখন তোমাদের বই খুলবা তখন তোমাদের বই থাকবে হচ্ছে তাপ ও তাপমাত্রা। তো সবার আগে থাকবে কি বলতো, তোমাদের এই টপিকটা, যে তাপ জিনিসটা কি। তাপ জিনিসটা কি? এখন তোমাদেরকে জিজ্ঞাসা যদি করা হয় তাপ কি, ম্যাক্সিমামই এই অ্যান্সারটা দেয়, বা এই অ্যান্সারটাই তাদেরকে শেখানো হয়। তাপ এক প্রকার শক্তি। তাপ এক প্রকার শক্তি। আমরা এটার ডিফারেন্ট একটা ডেফিনেশন বা এক্স্যাক্টলি এই হিট বা তাপ বলতে কি বোঝায় সেটা শিখবো একটু পরে। আপাতত আমরা ধরে নিচ্ছি, তোমাদের ইভেন তোমাদের বইও দেখবা শুরুতেই লেখা আছে তাপ হচ্ছে কি বলতো এক প্রকার শক্তি। তাপ হচ্ছে কি বলতো এক প্রকার শক্তি। আমরাও আপাতত এই জিনিসটা এভাবেই লিখে নিলাম, ঠিক আছে? এখন শক্তি আবার কিন্তু আলাদা একটা ফ্যাক্ট। তোমরা যারা কাজ ক্ষমতা শক্তি হাফ ইয়ারলি পরীক্ষার আগে শিখে আসছো তাদের একটু হলো জানা আছে। শক্তি মানে কি? শক্তি হচ্ছে যাকে দিয়ে কাজ করানো সম্ভব, কাজ করার সামর্থ্যকে বলা হয় শক্তি। যাকে দিয়ে কাজ করা সম্ভব, হ্যাঁ, কাজ করার সামর্থ্যকে কি বলা হয়? শক্তি। অর্থাৎ শক্তির মাধ্যমে আমরা কাজ পাই। শক্তির মাধ্যমে আমরা কি পাই? কাজ পাই। শক্তির মাধ্যমে আমরা কাজ পাই, তার মানে আমরা কাজ করাইতে পারি। তার মানে তাপ যেহেতু এক প্রকার শক্তি, তাহলে তাপের মাধ্যমে আমরা কাজ পাবো। তাপের মাধ্যমে আমরা কি পাবো বলতো? কাজ পাবো। তো সেই লজিক অনুসারেও তাহলে আমরা কি পাবো বলতো? তাপের মাধ্যমেও আমরা কি পাবো বলতো? তাপের মাধ্যমেও আমরা অবশ্যই কাজ পাই বা পাবো, আসলে পাই। যেমন একটা সুন্দর এক্সাম্পল তোমাদের বই শুরুতে আলোচনা করা আছে। কিরকম টাইপের একটা এক্সাম্পল আলোচনা করা আছে? সুন্দর একটা এক্সাম্পল আছে যে আমরা যখন গাড়িতে জ্বালানি তেল ব্যবহার করি, হ্যাঁ, আমরা যে জ্বালানি তেল ব্যবহার করি গাড়িতে, যে জ্বালানি তেল ব্যবহার করি, সেই জ্বালানি তেল থেকে তাপ উৎপন্ন হয়। সেই তেল থেকে তাপ উৎপন্ন হয়, ঠিক আছে? আর ওই তাপের মাধ্যমে কিন্তু গাড়ি ছুটে চলে। এই তাপের মাধ্যমেই, এই তাপের কারণে, এই যে তাপের মাধ্যমে কি হয়? কাজ হয়, তাই না? কি হয়? কাজ হয়। তার কারণেই গাড়ি চলাচল করে। বুঝা গেছে? তো আমরা তাহলে তাপ থেকে কাজ পেতে পারি। তো এটা হচ্ছে একটা নরমাল সংজ্ঞা, যে তাপ হচ্ছে এক প্রকার শক্তি যেটাকে কাজে রূপান্তর, মানে কাজ, যেটার মাধ্যমে কাজ করা যায়। এখন কথা হচ্ছে, আমরা যদি কোনো পদার্থের অণুগুলোকে দেখতে পাই, তাহলে তোমাদের বই বলা আছে যে তাহলে আমরা তাপকে, মানে এই যে তাপ, এই যে জিনিসটা, এটার নামই তাপ করতাম না, এটার নাম তাপই দিতাম না। কি বললাম? আমরা যদি অণুগুলাকে চোখে দেখতে পাই পদার্থের যে অণুগুলা, হ্যাঁ, এই অণুগুলাকে আমরা যদি চোখে দেখতে পাই, তাহলে আমরা যে আজকে যেটাকে তাপ বলে নামকরণ করলাম, যে তাপ এক প্রকার শক্তি, আসলে এই তাপকে তাপ নামটাই দিতাম না। যে ধরো আমার নাম অভিক, এই অভিক নামটাই দিতাম না, অন্য একটা নাম দিতাম বৈশিষ্ট্য অনুসারে। কেন? কি বললাম? আবার বলি, আমরা যদি অণুগুলোকে চোখে দেখতে পেতাম, অণুগুলো দেখতে পারলে তাপ নাম আমরা কেটে দিতাম, তাপ নাম দেওয়াই হতো না। তাহলে কি করা হতো? তাহলে তাপ নামের বদলে বা তাপের বদলে নাম দেওয়া হতো গতিশক্তি, অণুগুলোর গতিশক্তি। তাপের বদলে নাম দেওয়া হতো
কি বলতো? গতিশক্তি। এখন কথা হচ্ছে এই কথাটা কেন বলবো, এই কথাটা কেন বলবো, এই কথাটা তোমাদেরকে আমরা একটু এক্সপ্লেনেশন দিয়ে আসি। আমরা যারা কঠিন পদার্থের একটু হলেও নাম জানি, আমরা যারা তরল পদার্থের একটু হলেও নাম জানি, আর আমরা যারা গ্যাসীয় পদার্থের একটু হলেও নাম জানি তারা একটু হলেও এই কনসেপ্টটা জানি যে কঠিন পদার্থের যে অণুগুলো থাকে এই অণুগুলো অনেক কাছাকাছি অবস্থায় থাকে, তাই না? আর আমরা জানি এই অণুগুলার কম্পন থাকে, অণুগুলার মধ্যে কি হয় বলতো? কম্পন থাকে। কোন একটা কারণে এদের মধ্যকার যে কম্পনটা, এই যে এই একটা অণু কিন্তু হয় কাঁপতে থাকে, ভাইব্রেট, এই কারণে পাশের অণুটাও কি হতে থাকে? ভাইব্রেট হতে থাকে। কোন কারণে যদি এদের কম্পনটা বেড়ে যায়, কম্পন বাড়ার কারণে এদের মধ্যবর্তী দূরত্বটাও কি হয়ে যেতে পারে বলতো? কম্পন বাড়ার কারণে এরা দূরে দূরে যায় আরো কাঁপতে পারে, বা আরো দূরে যায় কাঁপতে পারে, বা আরো দূরে যায় কাঁপতে পারে। আর আন্তঃআণবিক দূরত্বটা আমরা জানি যে অণুগুলা যেভাবে আছে এদের মধ্যে কিন্তু একটা আন্তঃআণবিক বল কাজ করে। এই আন্তঃআণবিক বল যদি ভেঙে যায় বা তারও বেশি দূরে যে ওরা যদি কাঁপাকাঁপি করে, তাহলে কি হয়ে যায়? তাহলে কঠিন থেকে এটা হয়ে যায় তরল, কারণ তরল পদার্থের অণুগুলা একটু দূরে, একটু গ্যাপ অবস্থায় আরো বেশি ছুটাছুটি করতে থাকে। এখানে যে কম্পন, এখানে কম্পনটা আরো বেশি, এইখান থেকে এখানে আসতে হলে কম্পনটা আরো বেশি হয়ে যায়, আরো আন্তঃআণবিক দূরত্বটা বেড়ে যায়। আর তরল থেকে গ্যাসীয় গেলে আমরা জানি আন্তঃআণবিক দূরত্ব অনেক বেশি বেড়ে যায়, কম্পন অনেক বেশি থাকে। এই যে দেখো, কঠিন পদার্থ, তরল পদার্থ, গ্যাসীয় পদার্থ। আমরা জানি যে কঠিন পদার্থের ক্ষেত্রে বোঝাচ্ছে এখানে কি হয়? এখানে তাপটা কম, এইখানে তাপটা বেশি, তার থেকে তাপ বেশি থাকে হচ্ছে গ্যাসে। কি বললাম? কঠিন পদার্থ থেকে তরলে কখন যাবে? যখন তাপ বেশি হয়। তরল থেকে গ্যাসে যাবে কখন? যখন তাপটা আরো বেশি হয়। তো এটাকে আমরা একটু রিভার্স ভাবে বলি যে যখন এখানকার অণুগুলোর মধ্যকার গতিশক্তি বা কম্পন বেড়ে যায় আর আন্তঃআণবিক দূরত্ব বেড়ে যায়, তখন এরা তরলে পরিণত হচ্ছে। আবার যদি এদের আন্তঃআণবিক দূরত্ব বা কম্পন আরো বেশি বেড়ে যায় বা আন্তঃআণবিক আকর্ষণ বলটা একদমই কমে গেছে, তখন এরা গ্যাসে পরিণত হচ্ছে, তাই না? তার মানে আমরা আসলে এই যে তাপকে আসলে একটা ভিন্ন ভাবে বলতে পারি। আমরা বলতে পারি হচ্ছে গিয়ে পদার্থের অণুগুলোর কম্পনের কারণে যে গতিশক্তি পাওয়া যায়, তাই হচ্ছে তাপ। এইটা হচ্ছে তোমাদের এক্স্যাক্টলি তাপের সংজ্ঞা। তোমাকে যদি জিজ্ঞেস করে তাপ কি, তাহলে তুমি এটা লিখবা। তাপ হচ্ছে এক প্রকার শক্তি, এটা প্রাচীনকালের জিনিসপত্র। তাপ এক প্রকার শক্তিটা শেষ, ঠিক আছে? এক্স্যাক্টলি লজিক কি? তাপ হচ্ছে আসলে অণুগুলোর মধ্যকার যে কম্পনের কারণে যে গতিশক্তিটা, সেটা। কারণ দেখো, এখানে যে অণুগুলোর কম্পনটা কি থাকে? কঠিন অবস্থায় কম থাকে, তাই না? এখানে গতিশক্তিটা কম থাকে। বাট যদি তাপ বেড়ে যায়, অর্থাৎ গতিশক্তি বেড়ে যায়, কথাটা বুঝো, এদের মধ্যকার গতিশক্তি যদি বেড়ে যায়, কম্পনগুলো কি হয়ে যাবে বলতো? কম্পন বেড়ে গিয়ে যেহেতু গতিশক্তি বেড়ে যাবে, তখন তরলে পরিণত হয়। আমরা কি বলি যে না, এখান থেকে তাপ বাড়লে এটা তরল হবে। বিষয়টা হচ্ছে কি, না, গতিশক্তি বাড়লে তরল হবে। আবার এখান থেকে আরো বাড়লে এটা গ্যাস হবে। আর আমরা আগে কি বলতাম যে না, তরল থেকে গ্যাস হবে যদি তাপ বাড়ে। তো এইটাই তাহলে আসলে তাপ কিছু না, পদার্থের অণুগুলার কম্পনের কারণে যে গতিশক্তি পাওয়া যায় সেটাই হচ্ছে কি আমাদের তাপ। এখন কথা হচ্ছে তাপের একক বুঝতে পারলাম। এখন আমরা তাপ যে মাপবো, যে কোনো কিছুকে তো আমরা মাপি, তাই না? মাপতে গেলে আমাদের একক লাগে। তো তাপের একক কি? তাপের একক, এখন কথা হচ্ছে আলটিমেটলি তাপকে আমরা শক্তি যদি বলতাম দোষের কিছু না, কারণ যে আমরা কিন্তু বলে দিচ্ছি এটা কি? গতি শক্তি। তাপ কিন্তু গতি শক্তি। তো তাপের একক আসলে ইউজ করা হয় হচ্ছে জুল। কাজের একক জুল না, সেটা। এটা আরেকটা এককও আছে, সেটা হচ্ছে ক্যালোরি, বাট এসআই একক হচ্ছে এটা, ঠিক আছে? এসআই মানে এইটা দিয়েই তোমরা বের করবা। তারপর আরেকটা একক হচ্ছে ক্যালোরি। তারপর আরেকটা একক কি বলতো? ক্যালোরি। এখন ক্যালোরি মানে কি? ক্যালোরি মানে হচ্ছে 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির জন্য যে তাপ প্রয়োজন,
একটু ওয়েট করো, একটু ওয়েট করো। এটা একটু নোট করো, তাকে 1 ক্যালোরি বলে। এখানে আমি জানি তাপমাত্রা ওয়ার্ডটার সাথে তোমাদের এখনো পরিচিত হয় না। তাপ আর তাপমাত্রা কিন্তু একই জিনিস না। তাপ আর তাপমাত্রা কিন্তু দুইটা ডিফারেন্ট জিনিস। আর এখন কথা হচ্ছে ভাই এখানে পানি কোথা থেকে আসলো, এই দুইটারই লজিক আমি তোমাদেরকে বলে দিব একটু পরে, ঠিক আছে, কেন এই দুটো আসলো। বাট এখন সংজ্ঞাটা হচ্ছে কি এটা, আর একটা হচ্ছে কি এই যে ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রা যে মাপা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, এটার সাথে তোমার ইউজ টু না। এই যে তাপমাত্রা জানলে ডিগ্রি সেলসিয়াস কেন লিখছি, কি কারণ, এগুলো বুঝে যাবা। বাট আপাতত হচ্ছে ক্যালোরির ডেফিনেশন হচ্ছে এইটা, যে 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির জন্য যে তাপের প্রয়োজন হয় তাকে 1 ক্যালোরি বলা হয়। এই সংজ্ঞাটা তোমাদের দরকার, বুঝছো? 1 ক্যালোরি বলতে কি বুঝো, এটা একটা তো তাপের সংখ্যা, ক্যালোরির সংজ্ঞা। আর আরেকটা হচ্ছে জুল আর ক্যালোরির মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা একটু মনে রাখবে। 1 ক্যালোরি মানে হচ্ছে 4.2 জুল, ঠিক আছে। কখনো যদি তোমাকে ক্যালোরি দিয়ে অঙ্ক দেয়, আমরা না আসলে জুলে নিয়ে যাব। ধরো তোমাকে দিছে 50 ক্যালোরি, ওইটাকে জুলে নিয়ে যাব। 1 ক্যালোরি 4.2 জুল, 50 ক্যালোরি কত হবে, 4.2 এর সাথে 50 গুণ হবে, ঠিক আছে। তো আমরা এটাতে কনভার্ট করে নিয়ে কাজ করব। তো এখানে কেন পানির কথাই বলা হয়েছে বা তাপমাত্রা কেন আসলো, এগুলো আমি পরে বলতেছি। তো আমরা হচ্ছে তাপের সাথে একটু পরিচিত হইলাম। এখন কথা হচ্ছে এই যে তোমাদের বই লিখছে অভ্যন্তরীণ শক্তি, বাট বেসিক্যালি এটা আসলে তাপমাত্রাকে বোঝানোর ট্রাই করা হয়েছে। তোমাদের বই তাপমাত্রাকে বোঝানোর ট্রাই করা হয়েছে, তাপমাত্রা। এখন কথা হচ্ছে ভাই তাপ আর তাপমাত্রা দুইটা আলাদা? হ্যাঁ, দুইটা আলাদা। আমি তোমাদেরকে কিছু এক্সাম্পল দিই। শুরুতেই যেটা বলা হয়ে থাকে যে ধরে নাও একটা বস্তুতে তাপ আছে হচ্ছে, তাপের একক কি জানি, এসে একক 50 জুল। দেখো ধরে নি এক্সাম্পল, হ্যাঁ এক্সাম্পল হিসেবে ধরে নি। ধরে নাও এটা একটা বস্তু, ঠিক আছে, এটা একটা বস্তু আর এটাও আর একটা বস্তু। এখন এরা পরস্পর সংস্পর্শে আসছে, দুইটাকে পাশাপাশি নিয়ে আসতে পারো, অথবা এদের মধ্যে একটা সংযোগ স্থাপন করতে পারো। এদের মধ্যে তুমি সুন্দর একটা সংযোগ স্থাপন করতে পারো, যে তাপ পরিবাহী একটা বস্তুর সাহায্যে এদেরকে কানেক্ট করা, অর্থাৎ এটা একটা রাস্তা, এটার মধ্যে দিয়ে তাপের আদান প্রদান হইতে পারে। এখন কথার কথা হচ্ছে এখানে আছে 70 জুল তাপ, এখানে কত তাপ আছে, 70 জুল তাপ, আর এখানে তাপ আছে 50 জুল তাপ। তো নরমালি আমরা তাপকে কিউ দিয়ে প্রকাশ করে থাকি, ঠিক আছে। এটা হচ্ছে Q1 70 জুল, আর এই তাপটা হচ্ছে Q2, ঠিক আছে 50 জুল। এখন বলো তো তাপ কোথা থেকে কোথায় যাবে, কোশ্চেনটা কি, তাপ কোথা থেকে কোথায় যাবে, Q1 থেকে Q তে নাকি Q2 থেকে Q1 এ? তাপ কোন বস্তু হতে কোন বস্তুতে যাবে? অপশন দিলাম যে Q1 থেকে Q2 তে যাবে নাকি Q2 থেকে Q1 এ যাবে। এখন কেউ যদি অ্যান্সার দাও 1 নাম্বার, তুমি একটা বোকা ছেলে বা বোকা মেয়ে। এখন কেউ যদি অ্যান্সার দাও 2 নাম্বার, তুমি হচ্ছে বোকা ছেলে বা বোকা মেয়ে, কারণ এখনই তুমি এটা বলতে পারবা না যে কোনখান থেকে কোনখানে যাবে। তুমি আমাকে লজিক দিতে পারো যে ভাইয়া যেহেতু এখানে বেশি তাপ আছে আর এখানে কম তাপ আছে, তুমি বলতে পারো ভাইয়া তাহলে বেশিটা থেকে কমে যাবে। বলতে পারো যে বেশি তাপ টু কম তাপ, এই কথাটা যদি বলো তাহলে তোমার সমস্যা আছে, ঠিক আছে। এখানে এই কথাটা বলা যাবে না। তাপের যে আদান প্রদান হয় এটা কখনোই তাপের উপর নির্ভর করে না। তাপের যে আদান প্রদান হয় এটা কখনোই তাপের উপর নির্ভর করে না, ঠিক আছে। খুব ভালো করে নোট করো যে তাপের আদান প্রদান তাপের উপর নির্ভর করে না। তাপের উপর নির্ভর করে না, কিসের উপর নির্ভর করে? এখন আরেকটা এক্সাম্পল, এখানে তো আমি এক্সাম্পল দিচ্ছিলাম, এখন এক্সাম্পলের উপর আরেকটা এক্সাম্পল দিই, মুখে শুনো। ধরে নাও আমি আর তোমরা যারা সিবি ব্যাচে আছো, সাজ্জাদ ভাইয়ের ব্যাচটাতে কেমিস্ট্রি বায়োলজি, সাজ্জাদের সাথে আরো দুজন, রাসেল আর অঙ্কন। তো যাই হোক, তো ধরে নাও আমি আর সাজ্জাদ আছি। এখন আমার পকেটে আছে হচ্ছে গিয়ে 100 টাকা, সাজ্জাদের পকেটে আছে গিয়ে 50 টাকা, বুঝো। এই হচ্ছে অবিক ভাই, এই হচ্ছে সাজ্জাদ ভাই। আমার কাছে আছে 100 টাকা,
সাজ্জাদের কাছে আছে হচ্ছে কি 50 টাকা। বুঝে গেছে? এখন কথা হচ্ছে গিয়ে আমি কিন্তু এখন সাজ্জাদের থেকে একটু বেশি বড় লোক, সাজ্জাদের থেকে একটু বেশি বড় লোক, বাট সমস্যাটা হচ্ছে কি জানো, এটা তো টাকার পরিমাণ, এটা হচ্ছে কি টাকার পরিমাণ, এটা হচ্ছে কি টাকার পরিমাণ। এগুলো মুছে ফেলবো, ঠিক আছে? এগুলো এমনি এক্সাম্পল। তো টাকার পরিমাণে আমার টাকা বেশি, সাজ্জাদের টাকা কম। আর একটা আছে, এটা কি অর্থ, এটা হচ্ছে অর্থ। এখন হচ্ছে আর্থিক অবস্থা একটু বলে দিই। আর্থিক অবস্থা, আর্থিক অবস্থা, আর্থিক অবস্থা হচ্ছে কি জানো, আমি হচ্ছে 100 টাকা থাকলেও আমার হচ্ছে ধরে নাও অনেক ঋণ, ধরে নাও আমি মার্কেটে 200 টাকার ঋণে আছি। আর সাজ্জাদ ভাইয়ের আর্থিক অবস্থা, ওর কোনো ঋণ নাই, ওর ঋণ হচ্ছে 0, ওর ঋণ হচ্ছে কি 0। এখন আমার কাছে 100 টাকা আসছে, উল্টা আমার কাছে মানুষ আবার 200 টাকা পায়, তার মানে আমার আর্থিক অবস্থা খুবই খারাপ। অর্থ আছে বাট আর্থিক অবস্থা খারাপ, কারণ যে অর্থ আছে সেটাও দিয়েও হচ্ছে না। আর সাজ্জাদের কাছে কম টাকা বাট ওর আর্থিক অবস্থা ভালো, আমার ডাউন, খারাপ। তো এখন বলো সিচুয়েশনে আমি সাজ্জাদকে টাকা দিব না সাজ্জাদ উল্টা আমাকে টাকা দিয়ে যাবে? বলো, তুমি বলো। আমি সাজ্জাদকে টাকা দিব না সাজ্জাদ আমাকে টাকা দিব? আমার কাছে আছে 100, ওর থেকে বেশি আছে, বাট আমার আর্থিক অবস্থাটা ওর থেকে খারাপ, বুঝতে পারছো? আর সাজ্জাদের কম আছে বাট ওর কোনো ঋণ টিন নাই, কাউকে দিতে হবে না, ওর আর্থিক অবস্থাটা ভালো। তো কি হবে, আলটিমেটলি সাজ্জাদ উল্টা আমাকে আরো দিয়ে যাবে, সাজ্জাদ উল্টা আমাকে আরো দিয়ে যাবে। এই যে দেখো, অর্থ থাকা মানেই এটা না যে যার কাছে বেশি অর্থ আছে সে তোমাকে দিবে। আর্থিক অবস্থার একটা বড় একটা ইম্প্যাক্ট, যে আলটিমেটলি সে আর কোথাও ঋণ টিন আছে কিনা, তাই না? এটাই এটাই হচ্ছে মেন ফ্যাক্ট। ঠিক একইভাবে তাপ বেশি বা কম হলেই তাপের আদান প্রদান হবে এমনটা না, এই যে বেশি তাপ থেকে যে কম তাপে যাবে এমনটা না। তাপের আদান প্রদান তাপের উপর নির্ভর করে না, তাপের আদান প্রদান নির্ভর করে, তাপের আদান প্রদান নির্ভর করে, যেমন অর্থের আদান প্রদান নির্ভর করে কি আর্থিক অবস্থার উপর, তাপের আদান প্রদান নির্ভর করে, আদান প্রদান নির্ভর করে তাপীয় অবস্থার উপর। কিসের উপর? তাপীয় অবস্থার উপর। ওই যে আর্থিক অবস্থার মতন তাপীয় অবস্থার উপর নির্ভর করে। আচ্ছা, এখানে বাংলা লিখি, তাপীয় অবস্থার উপর নির্ভর করে। এই যে একটা টার্মস আসলো না, যে তাপের আদান প্রদান কিসের উপর নির্ভর করে? তাপীয় অবস্থার উপর নির্ভর করে। এই তাপীয় অবস্থাটা কি বলা হয়? হচ্ছে তাপমাত্রা। এই তাপীয় অবস্থা, এটাকে কি বলে? তাপমাত্রা। ওকে, তাহলে এখন আসো, তাহলে এক্স্যাক্টলি তাহলে তাপমাত্রার ডেফিনেশনটা কি? খুব খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাপমাত্রার ডেফিনেশনটা কি? খুব খুব তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা, যা নির্ধারণ করে অন্য কোনো বস্তুর সংস্পর্শে আসলে তাপ দিবে নাকি তাপ নিবে। এই যে তাপের আদান প্রদান হবে কি হবে না, এটা যে তাপীয় অবস্থার উপর নির্ভর করে, সেটাই তাপমাত্রা। তুমি নিজের মতন বলতে পারো, বইয়ের মতন বলতে পারো, বাট ভুল বলা যাবে না। যে তাপীয় আদান প্রদান হবে কি হবে না, এটা যে তাপীয় অবস্থার উপর নির্ভর করে, সেটাই হচ্ছে তাপমাত্রা। যেমন ইন্টারের বইয়ের সংজ্ঞাটা এরকম, ইন্টারের বইয়ের সংজ্ঞাটা হচ্ছে এরকম যে কোনো একটা বস্তুকে অন্য কোনো বস্তুর সংস্পর্শে আসলে তাদের মধ্যে তাপের আদান প্রদান হবে কি হবে না, এটা যে তাপীয় অবস্থার উপর নির্ভর করে, তাই হচ্ছে তাপমাত্রা। মেন ফ্যাক্ট বুঝছো? তাপের আদান প্রদান যে তাপীয় অবস্থার উপর নির্ভর করে, তাই হচ্ছে কি তাপমাত্রা। তাহলে আমি তোমাদেরকে লিখে দিই যে দুটি বস্তুকে পরস্পর সংস্পর্শে আনলে, যেমন আমি কিন্তু এখানে আবার সংস্পর্শে আনি নাই, বাট মাঝখানে তাপীয় তাপীয় তাপ পরিবাহী একটা বস্তু দিয়ে দিচ্ছি, মানে এটার মধ্যে তাপের আদান প্রদান হইতে পারে এটার মাধ্যমে, ঠিক আছে? এরকম যে দুটি বস্তুকে পরস্পর সংস্পর্শে আনলে তাদের মধ্যে তাপের আদান প্রদান হবে নাকি হবে না, এটি যে তাপীয় অবস্থার উপর নির্ভর করে।
বুঝে গেছে? তাহলে এই যে আমি যে কোশ্চেনটা করছিলাম, এখন যদি তোমাদেরকে এই কোশ্চেনটা করি, যে বলে দিলাম তাপমাত্রা কিভাবে মাপা হয়, স্কেলটা আমি পরে বলতেছি। হ্যাঁ, আপাতত তাপমাত্রার একক তোমরা একটু হলেও জানো যে শরীরের তাপমাত্রা যে বলা হয় না 1 ডিগ্রি জ্বর 2 ডিগ্রি জ্বর, হ্যাঁ বলা হয়তো, ওগুলো আসলে ফারেনহাইট। সরি, 1 ডিগ্রি তো জ্বর হয় না, 101 ডিগ্রি জ্বর, 102 ডিগ্রি জ্বর, ওগুলো ফারেনহাইট। তো আপাতত সেলসিয়াস স্কেলের নাম তো শুনছো, এত ডিগ্রি সেলসিয়াস, তাই না? তো যদি জানো যে এখানে আছে হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস আর এখানে আছে হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, তাহলে তাপের আদান প্রদান হবে এখন এই বস্তু থেকে এই বস্তুতে, বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার দিকে। তাপের আদান প্রদান হয় হচ্ছে বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রা থেকে। এখানে কম তাপ আছে, তারপরেও তাপ এখান থেকে এখানে যাবে, কারণ তাপের আদান প্রদান তাপের উপর না, তাপমাত্রার উপর ডিপেন্ড করে। তাপমাত্রা বেশি থেকে কম তাপমাত্রার দিকে যাবে, ঠিক আছে? বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার দিকে যাবে। তাহলে এখন দেখো, এখন যদি আমি তাপমাত্রা দিয়ে দিচ্ছি, তাহলে এখন অ্যান্সার কি হবে? এই Q2 থেকে Q1 এ, তাহলে এখন হবে অ্যান্সার এটা। বাট তাপমাত্রা না দিয়ে আমি যদি তোমাকে বলি তাপের আদান প্রদান কোন দিকে হবে, তুমি যদি অ্যান্সার দাও তাহলে তুমি বোকা, ঠিক আছে? তাহলে তুমি বোকা। তাহলে এখন হচ্ছে তাপমাত্রার উপর তাপের আদান প্রদান ডিপেন্ড করে, আর তাপের আদান প্রদান হয় বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার দিকে। তাপের আদান প্রদান কিভাবে হয়? বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার দিকে, কম তাপমাত্রার দিকে। বুঝে গেছে? এটা নিয়ে একটা বেশি কনফিউশন নাই, কিন্তু বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রা। এখন কতক্ষণ ধরে হবে, এটা একটা পয়েন্ট বুঝলাম। এখন কতক্ষণ ধরে এই তাপমাত্রা আদান প্রদান হবে? যতক্ষণ না দুইজনের তাপমাত্রা সেম হয়। যেহেতু বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার দিকে আসবে, দুজনের তো তাপ আসলে আবার কি হয়? তাপমাত্রা বাড়ে। কোন বস্তুর, দেখো একটা বস্তুকে আমি আগুনের উপর ধরে রাখছি, আগুনের থেকে তো তাপ পাচ্ছে, তাহলে তাপ দেখে তাপমাত্রা বাড়ে। এই যে দেখো, যে এক্সাম্পলটাই দিচ্ছিলাম, যেখানে ছিল 70 জুল, এখানে ছিল 50 জুল। তো 20 ডিগ্রি সেলসিয়াস আর এটা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। তো এখান থেকে কি তাপ এখন এইদিকে যাচ্ছে না, তাপ এদিকে যাচ্ছে। তো তাপ এদিকে যাওয়ার কারণে এখন দেখো ওর তাপমাত্রা কিন্তু কমতে থাকবে। মনে রেখো, ওর তাপমাত্রা ডাউন হবে, ডাউনফল শুরু। আর ওর তাপমাত্রা কিন্তু কি হবে বলতো? ওর তাপমাত্রা ঠিকই আবার বাড়তে থাকবে, কারণ ও তাপ পাচ্ছে, তাপ পেলে কোনো বস্তু তাপমাত্রা বাড়ে। ও তাপ হারাচ্ছে, তাপমাত্রা হারালে তাপ হারাইলে কোনো বস্তু তাপমাত্রা কমে। তো এই যে তাপমাত্রা কমতেছে, তাপমাত্রা বাড়তেছে, তাপমাত্রা কমতেছে, তাপমাত্রা বাড়তেছে, এরকম করতে করতে একটা সময় দুজনেরই তাপমাত্রা সেম হয়ে যাবে। দুজনেরই তাপমাত্রা কি হয়ে যাবে বলতো? সেম হয়ে যাবে একটা সময় পর। এখন তাপমাত্রা যদি সেম হয়ে যায়, তখন আর তাপের আদান প্রদান হয় না। বুঝে গেছে? তাপমাত্রা সেম হয়ে গেলে তখন আর তাপের আদান প্রদানটা হবে না। এটা বুঝতে পারছো? এটা বুঝতে পারলেই হবে। তাহলে হচ্ছে আমরা তাহলে কি লিখবো? যে তাপের আদান প্রদান হবে, বুঝলাম যে বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার দিকে। আর কতক্ষণ ধরে হবে? উভয় তাপমাত্রা সমান হওয়া পর্যন্ত, সময় সমান না হওয়া পর্যন্ত। উভয়ের তাপমাত্রা, এটা লিখে দিও, উভয় তাপমাত্রা সমান হয়ে গেলে তাপের আর আদান প্রদান হয় না। তাপের আর আদান প্রদান হয় না। বুঝে গেছে? তাপের আর কোনো আদান প্রদান হয় না। এই যে যেহেতু যখন এখন আর তাপের আদান প্রদান যে হচ্ছে না, এটার একটা সুন্দর নাম আছে। এটার একটা নাম হচ্ছে, এটাকে বলা হয় তাপীয় সমতা। এটাকে কি বলা হয়? তাপীয় সমতা। এটা তোমরা কিভাবে বুঝবা? এই দেখো তাপীয় সমতার বিষয়টা। ধরে নাও যে এটা একটা পরিবেশ, এই পরিবেশে আমি একটা বরফ রাখছি। একটা কি রাখছি? বরফ। তোমরা জানো যে বরফ কি বলতো? একদম ঠান্ডা, মানে একদম ঠান্ডা। এখন এই বরফটা কিছুক্ষণ পর পানি হয়ে যাবে, বলে কি হয়ে যাবে? পানি হয়ে যাবে। পানিটা শুরুর দিকে ঠান্ডা থাকবে, বাট একটু পরে দেখবা আমাদের পরিবেশের তাপমাত্রা যদি 25 ডিগ্রি সেলসিয়াস হয়, একটু পরে দেখবা পানিও 25 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে। এখানে কি হচ্ছিল? এখানে দেখো বরফের তাপমাত্রা কম, পরিবেশের তাপমাত্রা বেশি। পরিবেশ থেকে তাপ বরফের মধ্যে ঢুকছে, কারণ আমরা জানি বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার মধ্যে তাপ যায়।
এখন তাপ যে ঢুকছে, তাপ এই বরফ থেকে এই তাপ ঢুকার কারণে আস্তে আস্তে কি হয়েছে, পানি হয়ে গেছে। তো পানির তাপমাত্রা যে আরো তাপ আসছে, পানির তাপমাত্রা বাড়তে 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 একটা সময় যে পরিবেশের তাপমাত্রা পানির তাপমাত্রা সেম, এখন আর তাপের আদান প্রদান হয় না। তোমরা দেখো বরফ রাখছো, রাখলে কি নর্মাল পানি হয়ে যায়? কখনো কি এক একা ফুটে যায় না, কারণ পরিবেশের সাথে ও তাপীয় সমতায় চলে আসে। কোথায় চলে আসে? তাপীয় সমতায় চলে আসে। বুঝে গেছে? এখন এগুলো কি বরফের জন্যই না? তুমি একটা টকবগে ফুটন্ত পানি নাও, হ্যাঁ, টকবগে ফুটন্ত পানি, যে টকবগে পানি, ওইটাকে রাখো, একটু পরে দেখবা, মানে একটু পর পানির উপর ডিপেন্ড করে আবার কতটুকু পানি। তো যাই হোক, তো দেখছো না একটু পরে আবার কি হয়ে যায়, পানি নর্মাল হয়ে যায় 25°C। তো এখানে কি হয়, এটা ধরো না অনেক অনেক তাপমাত্রা অনেক অনেক, হ্যাঁ, এই তাপমাত্রার পানি কি হয় বলো তো, পরিবেশের তাপমাত্রা কম, তো পানি থেকে তাপ, মানে এই পাতিল থেকে বা পাতির পানি থেকে তাপ পরিবেশে যায়। তো পরিবেশে যায় কারণ এটা তাপমাত্রা বেশি, পরিবেশের তাপমাত্রা কম, কম তাপমাত্রার দিকে তাপ যাচ্ছে। তাপ যেতে 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 কি হয় যায়, পানির তাপমাত্রাটা কমতে থাকে, কমতে 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 একসময় উভয়েরই তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সাথে ম্যাচ খায়, পরিবেশের তাপমাত্রার সাথে ম্যাচ খায়, তখন আর তাপের আদান প্রদান হয় না। দেখো পানি কি একা একা বরফ হয়ে যায় না, একটা নির্দিষ্ট লেভেলে এসে থেমে যায়। এটাকে বলা হয় তাপীয় সমতা। যখন উভয়ের তাপমাত্রা কি হয়ে যায় বলতো, উভয়ের তাপমাত্রা সমান হয়ে যায়, উভয়ের তাপমাত্রা সমান হয়ে যায়। তো এটা তোমাদের বইয়ে আর একটা সুন্দর এক্সাম্পল দিয়ে বোঝানো হয় সবসময়, পানির উচ্চতার সাথে। এটাকে কিসের সাথে এক্সাম্পল দিয়ে মিলানো হয়? পানির উচ্চতার সাথেও কিন্তু তাপমাত্রা খুব ভালো একটা সম্পর্ক আছে। কি বললাম? পানির উচ্চতার সাথে তাপমাত্রার সম্পর্ক আছে একটা, ম্যাথমেটিক্যাল না, উদাহরণ বোঝার জন্য। হ্যাঁ, পানির উচ্চতার সাথে তাপমাত্রা তুলনা করা যায়। কিরকম ভাবে তুলনা করা যায় দেখো, আমাদের কাছে ধরে নাও যে এরকম একটা শেপ আছে, এরকম আছে, ঠিক আছে? আচ্ছা, এখন এই জায়গাটাতে হচ্ছে একটা কর্ক, কর্ক মানে বাধা, এখানে একটা কি আছে, বাধা, ঠিক আছে? সুইচ টাইপে মনে করতে পারো যে আমি এটা উঠে দিলে এখানে পানি ফ্লো হবে। আচ্ছা, এখন এখানে যে পানি আছে, পানিগুলাকে দেখাই আমি, যে পানি এখানে এরকম ভাবে আছে, ঠিক আছে? এরকম। তো এইখানে দেখো, এটা একটা সরু একটা নলের মতন, আর এটা একটা মোটা একটা চোঙ আকৃতির মতন, তাই না? দুইটাই সিলিন্ডার আকৃতি ধরা যায়, এটা একটা সরু সিলিন্ডার, একটা মোটা সিলিন্ডার। এখন স্বাভাবিকভাবে আমি যদি জিজ্ঞাসা করি কোথায় পানির পরিমাণ বেশি, এটা তো চিকন আর এটা তো মোটা, অবশ্যই এখানে বেশি পানি আছে, হ্যাঁ, উচ্চতা ওইটা বেশি, এটা কম। বাট দেখো পানির পরিমাণ, আমি যদি বলি পানির পরিমাণ কোথায় আছে, পানির পরিমাণ এখানে কম, এখানে পানি কিন্তু বেশি। এখন আমি যখন এই কর্কটা উঠাই ফেলবো, আমি যখন এইটাকে সরাই ফেলবো, তখন কি হবে বলতো, এখানে পানি ফ্লো হবে। পানি ফ্লো হয়ে কি দেখা যায় জানো? পানি ফ্লো হয়ে দেখা যায় এইখান থেকে পানি ওইদিকে যাবে, এই যে পানি এইদিকে যাবে, এইদিকে যাবে। কতক্ষণ পর্যন্ত যাবে জানো? এই দিক থেকে পানি যত এদিকে যাবে, যতক্ষণ না এই দুজনের হাইট সেম হয়। এই যে কর্ক সরাই দেওয়ার পরে দেখা যাবে কি দুইটা পানির লেয়ার একই হয়ে গেছে, তার মানে পানি এখান থেকে এখানে গেছে। তার মানে দেখো পানির প্রবাহ এটা নির্ভর করে নাই যে এখানে পানি বেশি নাকি এখানে পানি কম, বা এখানে কম নাকি এখানে বেশি, পানির উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করছে উচ্চতার উপর, পানির লেয়ার উচ্চতার উপর। এখানে বেশি হাইট এখানে কম হাইট এরকম থাকবে না, দুটারই হাইট সেম হবে। এই হাইট সেম হওয়া পর্যন্ত এখান থেকে পানি এখানে গেছে। ঠিক একইভাবে দুইটা বস্তুর তাপমাত্রা সমান হওয়া পর্যন্ত তাপের আদান প্রদান হবে। এখানে যেমন পানির প্রবাহ পানির পরিমাণের উপর নির্ভর করে নাই, ঠিক একইভাবে দুটা বস্তুর তাপের আদান প্রদান তাপের পরিমাণের উপর নির্ভর করবে না, তাপমাত্রার উপর নির্ভর করবে। ওকে, এখন দেখো হচ্ছে আমরা আলোচনা করব তোমাদের
বইয়ের পদার্থের তাপীয় ধর্মটা নিয়ে। পদার্থের তাপীয় ধর্ম, এটা আরেকটা নাম হচ্ছে পদার্থের তাপমাত্রিক ধর্ম। পদার্থের এটা আরেকটা নাম কি? তাপমাত্রিক ধর্ম, একই কথা, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে ভাই এটা কি? তাপীয় ধর্ম বা তাপমাত্রিক ধর্ম এটা কি? দেখো, আমরা তাপমাত্রার সাথে পরিচিত হয়েছি যে যেই জিনিসটা মানে এমন একটা সিচুয়েশন বা এমন একটা অবস্থা যেটার কারণে তাপের আদান প্রদানটা ডিপেন্ড করে, এটাই হচ্ছে তাপমাত্রা। এখন আমরা তাপমাত্রা মাপবো। একটু আগে আমি এক্সাম্পল হিসেবে 30 ডিগ্রি সেলসিয়াস 20 ডিগ্রি সেলসিয়াস লিখছিলাম। তো আমরা এই তাপমাত্রাটাকে মাপতে চাই। তো এই মাপার জন্য আমাদের এখন এগুলো শেখা লাগবে। তো তাপমাত্রিক ধর্মটা কি জানো? তাপমাত্রিক ধর্ম হচ্ছে কিছু কিছু পদার্থ আছে যাদের তাপমাত্রা পরিবর্তনের কারণে ওদের কিছু বৈশিষ্ট্য চেঞ্জ হয়, আর এটা রেগুলার চেঞ্জ হয়। মানে কিরকম? ধরো কথার কথা, এটা হচ্ছে আমার হাত, এটা হচ্ছে আমার হাত। ধরো আজকের পর থেকে বা ধরো একদম শুরু থেকে হিসাব নিকাশ মানে পৃথিবীর জন্মলগ্ন থেকে, যে ধরো এই হাতটা এরকম যে আমার তাপমাত্রা বাড়লে আমার হাতটা হচ্ছে এরকম উপরের দিকে উঠে, তাপমাত্রা কমলে আমার হাতটা আবার নিচের দিকে নামে। কি বললাম? তাপমাত্রা বাড়লে উপরে উঠে, তাপমাত্রা কমলে নিচের দিকে নামে, ঠিক আছে। এটা আবার শুধু যে এই স্টুডিও রুমে দাঁড়ায় আছি আর এখানে হচ্ছে এমনটা না, এটা পৃথিবীর যে কোনো জায়গায় এটা হবে, পৃথিবীর বাইরে গেলেও একই হবে, যে তাপমাত্রা বাড়লে এটা বেড়ে যাবে, তাপমাত্রা কমলে এটা কমে যাবে। এই যে এইটা হচ্ছে কি, দেখো তাহলে তুমি আমার হাতটাকে পর্যবেক্ষণ করে একটু তাপমাত্রা মাপার একটা কাজ করতে পারো। ধরে নাও যে যখন একদম কনকনে ঠান্ডা পড়ছে, তুমি একদম হাড় কাঁপা ঠান্ডা, মানে বাইরে তোমার দেখছো আমার হাত এরকম হয়ে আসছে, হ্যাঁ, তাইলে তো হাত দেখে বুঝতেছো যে আজকে একদম মারাত্মক শীত। আবার দেখাছো আমার হাত এরকম হয়ে আছে, তাই বুঝতেছো আজকে একদম ঠান্ডা গরম পড়ছে, এরকম। এই যে দেখছো তুমি হাতের এই অবস্থাটা দেখে বুঝতেছো আজকে ঠান্ডা পড়ছে না গরম পড়ছে। এরকম মাঝে মাঝে একটা অবস্থায় আছে, বুঝতেছো একটু ঠান্ডা একটু গরম, এরকম। এই যে এটাই, যে তাপমাত্রা পরিবর্তনে কিছু কিছু পদার্থ আছে যাদের কিছু বৈশিষ্ট্য নিয়মিত পরিবর্তিত হয়। আর ওই পরিবর্তনকে লক্ষ্য করে, যেমন আমার হাতের অবস্থান তোমরা বিভিন্ন জায়গায় দেখতেছো আর তাপমাত্রার একটা আইডিয়া নিচ্ছ, ওই বৈশিষ্ট্যকে লক্ষ্য করে আমরা তাপমাত্রা মাপতে পারি। যাদের এই বৈশিষ্ট্য আছে, যাদের এই বৈশিষ্ট্যগুলো আছে, পৃথিবীর সব বৈশিষ্ট্যই, যেমন আমার কি আসলেই তাপমাত্রা এরকম হয়? আমি তো হাত নাড়াই, বাট এই যে কিছু কিছু বৈশিষ্ট্য, কিছু কিছু পদার্থ আছে যারা এরকম আসলেই তাপমাত্রার পরিবর্তনে তাদের বৈশিষ্ট্য পরিবর্তন করে। আর ওই বৈশিষ্ট্যগুলোকে দেখে দেখে আমরা বুঝতে পারি যে এখন তাপমাত্রাটা কিরকম আছে। ওই সকল বস্তুকে বলা হয় তাপমাত্রিক বস্তু, আর তাদের ওই ধর্মটাকে বলা হয় তাপমাত্রিক ধর্ম। দুইটা কথা, একটা হচ্ছে তাপমাত্রিক বস্তু অথবা তাপীয় বস্তু, আর একটা হচ্ছে তাপমাত্রিক ধর্ম বা তাপীয় ধর্ম। তো আমি আসলে আসলে সংজ্ঞাটা একটু লিখে দিই, তাহলে তোমাদের জন্য ইজিয়ার হবে। এক্সাম্পলটা তো বুঝছো। তো এটাই যে কিছু কিছু পদার্থের বা কিছু কিছু বস্তু, পদার্থ লেখো, কোনো সমস্যা নেই, তাপমাত্রা পরিবর্তনে তাদের বৈশিষ্ট্য বা ধর্ম, নিয়মিত পরিবর্তিত হয়। নিয়মিত কথাটা মানে যে একটু ঠান্ডা পড়ছে দেখে আমার হাত নিচে নামছে। ধরো কালকেও ঠান্ডা পড়ছে, আমার হাত হচ্ছে যতটুকু নিচে নামার কথা আমি তার থেকে বেশি নামাই ফেলছি, আর একদিন আর একটু কম, এরকমটা না, যতটুকু তাপমাত্রা চেঞ্জ অতটুকুই নিচে নামছে। এটা যদি সবসময় হয়, হ্যাঁ, এরকম আর কি। কিছু কিছু পদার্থের তাপমাত্রা পরিবর্তনে তাদের বৈশিষ্ট্য বা ধর্ম নিয়মিত পরিবর্তিত হয়। নিয়মিত কি হয়? পরিবর্তিত হয়। যা পর্যবেক্ষণ করে তাপমাত্রা সঠিকভাবে পরিমাপ করা যায়। সেই সকল যে ওই বস্তুগুলাকে বা ওই পদার্থগুলাকে বলা হয়, সেই পদার্থ বা বস্তুকে তাপীয় বস্তু বলে এবং তাদের ধর্মকে
তাপীয় ধর্ম বলে। এখানে পদার্থর জায়গায় বস্তু লেখো, কিছু কিছু বস্তু লেখো, ঠিক আছে? ওকে, সেই সেই পদার্থ বা বস্তুকে তাপীয় বস্তু বলে এবং তাদের ধর্মকে বলা হয় তাপীয় ধর্ম। যেমন আমার হাতটা দিয়ে যদি তোমরা এরকম মাপামাপি করো তাপমাত্রা, তাহলে আমার হাতটা হচ্ছে তাপমাত্রিক বস্তু, আর আমার হাতের কি উচ্চতা নির্দেশ করতেছে, তাই না? উচ্চতা হচ্ছে তাপমাত্রা নির্দেশ করে, তাহলে আমার হাত যে উচ্চতা নির্দেশ করে এই উচ্চতাটাকে বলা হয় তাপমাত্রিক ধর্ম। যেমন তোমাদের সব থেকে খুবই ক্লোজ একটা এক্সাম্পল হচ্ছে পারদ। হ্যাঁ, তোমরা হচ্ছে থার্মোমিটার নাম শুনছো না? থার্মোমিটার, যেটা দিয়ে তোমরা তাপমাত্রা মাপো, তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম হচ্ছে থার্মোমিটার। এই যে আমরা তাপমাত্রা মাপা শিখতেছি না, তো তাপমাত্রা মাপা হয় যে যন্ত্রের সাহায্যে, সেটার নাম হচ্ছে কি? থার্মোমিটার। তো তোমরা যখন জ্বর হয়, যেটা হচ্ছে সাধারণ মেডিকেল থার্মোমিটার, যেটা দিয়ে মানুষের তাপমাত্রা মাপে, ওইখানে কিন্তু ভেতরে কি থাকে বলতো? ভেতরে থাকে হচ্ছে, আমার তো চিত্র আঁকা খুব খারাপ, তো এটা দেখবো হচ্ছে এরকম একটা স্টিলের মতন থাকে, আর এখানে পারদ থাকে। কি থাকে? পারদ থাকে। তো এটা যদি কোনো মানুষের বডির সাথে কানেক্ট করা হয়, তো মানুষের বডি যদি জ্বর হয়, তার তো শরীর গরম, তাই না? এই শরীর গরমের কারণে তাপটা এখানে যায়, যে তোর তাপমাত্রা বেশি, তাপ এখানে যায়। তো পারদও কি হয়ে যায় বলতো? পারদও তখন এই যে তাপ পেয়ে ওর তাপমাত্রা বেড়ে যায়, তাপমাত্রা বেড়ে যায়, ও প্রসারিত হয়, মেনলি পারদের আয়তনটা বৃদ্ধি পায়। এই যে আয়তন কতটুকু বৃদ্ধি পাচ্ছে, এখানে দাগ কাটা থাকে, ওই দাগ থেকে আমরা বুঝি আচ্ছা আয়তন যদি এখানে আসে, এখানে লেখা থাকে যে 101, এরপর থাকবে 102, এরকম, তাহলে আমরা বুঝতে পারি যে এখন জ্বর কত। বুঝছো? এখন পারদ কিন্তু এরকম মানে ফাইজলামি করে না যে ও আজকে একটু বাড়ছে, নেক্সট দিন এই ব্যক্তির জ্বর ধরো 101, হ্যাঁ 101 এর জন্য একটুকু বাড়ছে, নেক্সট দিন অন্য এক ব্যক্তির জ্বর 101, তার জন্য পারদ আরো বেশি বাড়ছে, এমনটা না। নিয়মিত ধর্ম তো, নিয়মিত ধর্ম কখনো চেঞ্জ হয় না, মানে উল্টা পাল্টা মান দিবে না, ঠিক আছে? তো এইটাই তার মানে দেখো, এই তাপমাত্রিক ধর্ম ব্যবহার করে আমরা তাপমাত্রা মাপতেছি, ঠিক আছে? তাপমাত্রিক ধর্ম ব্যবহার করে আমরা কি করি? তাপমাত্রা মাপি। আগে থার্মোমিটার যেহেতু লিখছি, এটা ডেফিনেশনটা কি বলতো? তাপমাত্রা পরিমাপের যন্ত্র। তাপমাত্রা পরিমাপের যন্ত্র হচ্ছে কি? থার্মোমিটার। তো থার্মোমিটারে কি থাকে বলতো? থার্মোমিটারে এই যে মেডিকেল থার্মোমিটার, যেটা তোমরা হচ্ছে পারদ দেখো, তাই না? এই থার্মোমিটারের যে পারদ, পারদ কি বলতো? পারদ একটি তাপমাত্রিক বস্তু। এখন কি হয় যে তাপমাত্রা বাড়লে পারদের আয়তন বৃদ্ধি পায়, তাপমাত্রা কমলে আয়তন হ্রাস পায়। এই যে ওর আয়তন কতটুকু বৃদ্ধি পাইলো, আয়তন কতটুকু হ্রাস পাইলো, এটা দেখে আমরা তাপমাত্রা মাপি। এই কারণে হচ্ছে ও একটা তাপমাত্রিক বস্তু, আর পারদের আয়তনটা হচ্ছে তাপমাত্রিক ধর্ম, ঠিক আছে? তাপমাত্রা পারদের তাপমাত্রা বৃদ্ধির কারণে আয়তন বৃদ্ধি পায়। দেখছো, এটা ওইটা একটা ধর্ম না? এটা একটা ধর্ম, ওর আয়তনটা, যেমন আমার ক্ষেত্রে উচ্চতা ছিল একটা ধর্ম, ঠিক পারদের ক্ষেত্রে আয়তনটা হচ্ছে ধর্ম, তাই না? এর আয়তন বৃদ্ধি পায়, যার সাহায্যে তাপমাত্রা পরিমাপ করা হয়। ঠিক আছে? এই কারণে হচ্ছে পারদ তাপমাত্রিক বস্তু, আর ওর তাপমাত্রা, পারদের যে আয়তন, এটা হচ্ছে তাপমাত্রিক ধর্ম। তাহলে হচ্ছে পারদের যে আয়তনটাই হচ্ছে তাপমাত্রিক ধর্ম। এখন তাপমাত্রিক ধর্ম কিন্তু ফিক্স নয়, যেমন আমি আবার বলতেছি, আমার হাতের উচ্চতা ছিল তাপমাত্রিক ধর্ম, দৈর্ঘ্য হয় তাপমাত্রিক ধর্ম, চাপও হইতে পারে তাপমাত্রিক ধর্ম, রোধ, তোমরা যারা চলতরিতের রোধও হইতে পারে কি বলতো? তাপমাত্রিক ধর্ম। এগুলো ফিক্স না, এটা জাস্ট এক্সাম্পলের জন্য। তোমাদের মেন ফ্যাক্ট হচ্ছে কি, এই তাপমাত্রিক বস্তু বা তাপমাত্রিক ধর্মটা কি সেটা একটু বুঝা, কারণ এটার সাহায্যে হচ্ছে কি আমরা এখন তাপমাত্রা মাপবো। এখন তোমাদেরকে দুইটা জিনিস বা দুইটা ডাটা সম্পর্কে জানতে হবে। সব থেকে মানে আমরা এখন পানি নিয়ে আলোচনা করবো। যে আমি বলছিলাম না একটা এক্সাম্পলে, যে যখন ক্যালোরি ডেফিনিশন দিচ্ছিলাম, আমি বলছিলাম যে 1 ক্যালোরি মানে কি? 1 গ্রাম পানির তাপমাত্রা
1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে। আমি বলছিলাম কেন পানি আসছে, আমি একটু বলি। আমরা তাপের যত এক্সাম্পল দিই সবই দেখবো যে পানি দিয়ে এক্সাম্পল দিই। কারণটা হচ্ছে পানি হচ্ছে এমন একটা বস্তু, এটা পৃথিবীতে সব থেকে বেশি অ্যাভেলেবল, তাই না? পানি হচ্ছে সব থেকে বেশি অ্যাভেলেবল, তো তাপমাত্রা বোঝার জন্য আমরা আসলে পানি দিয়ে এক্সাম্পলটা দিই। তো এখন পানির যদি ভৌত অবস্থানে আমরা আলোচনা করি, পানি হচ্ছে কঠিন হয়ে যেতে পারে যেটা বরফ, তরল হয়ে যেতে পারে যেটা আমরা নর্মালি দেখি, আর হচ্ছে গ্যাসীয় হয়ে যেতে পারে, তাই না? আমরা তাহলে যে পানি পানি তাহলে এই 3টা কন্ডিশনে আমরা দেখতে পারি। পানি হচ্ছে কি কি দেখতে পারি দেখো তো। পানির ক্ষেত্রে পানি কঠিন থাকতে পারে, কঠিন থেকে আমরা জানি তরলে হয়ে যেতে পারে, আবার তরল থেকে কি হয়ে যেতে পারে, গ্যাসীয় হয়ে যেতে পারে। পানির এটা আমাদের খুব চোখের সামনে দেখা। এখন আমি যদি বলি যে না আমি আজকে পানি দিয়ে বুঝাবো না, তোমাদের আমি বুঝাবো আমার ফোন দিয়ে, মানে এটার কঠিন তরল এগুলো তো তোমরা চোখে দেখো না বা বুঝতেও তোমাদের টাফ হবে। তো এই জন্য সব থেকে ইজিয়েস্ট হচ্ছে আমরা পানি দিয়ে এক্সাম্পল দিই, আর দেখবা সব তাপ বুঝতে গেলে পানি দিয়েই সব এক্সাম্পল গুলা দেওয়া। বুঝতে পারছো? তার মানে আজকে অ্যাটলিস্ট একটু তো ক্লিয়ার। আমি এখানে একটা সংজ্ঞা কিন্তু প্রমিস করছিলাম যে আমি এটা বলবো, এখানে পানির কথা কেন বারবার টানা হয়। এই তাপের সবকিছুতে দেখবা পানি দিয়ে টানা হয়, কারণ তাপ কি ভৌত মানে কঠিন তরল বায়বীয় যে ফ্যাক্ট গুলো আছে, হ্যাঁ, এগুলো পানিতে আমরা খুব ইজিলি বুঝতে পারি, বোঝানোর জন্য পানি আনা হয়। আচ্ছা, এখন পানির ক্ষেত্রে খালি এরকমইটা হয় না যে কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাস হয়, জিনিসটা এমন হচ্ছে না, উল্টাও হয়। গ্যাস থেকে তরলেও কনভার্ট হয়, তরল থেকেও আবার কঠিনেও কনভার্ট হয়, মানে বরফ। এখানে কঠিন বলতে কি বোঝানো হচ্ছে, বরফ। তো পানির হচ্ছে 3টা অবস্থা। পানির কয়টা অবস্থা, কঠিন, তরল, বায়বীয়, তাই না? বায়বীয় লিখি এটা। কঠিন, তরল, বায়বীয়, অথবা বায়বীয়, তরল, কঠিন। এখন দেখো এই 3টা অবস্থা চেঞ্জ হয় কোথায় কোথায়, চেঞ্জ হয় কোথায় কোথায়। চেঞ্জ মানে ভৌত মানে এদের অবস্থা চেঞ্জ হচ্ছে কোথায়, মানে মেইন ফ্যাক্ট এই যে এই জায়গাটা খেয়াল করো। কঠিন বুঝলাম, কঠিন মানে বরফ, বরফ বরফ বরফ, বাট বরফ আর তরলের মধ্যে একটা ব্যাপার আছে, যেখান থেকে হয় বরফ থেকে তরল অথবা তরল থেকে বরফ, এই একটা পয়েন্ট, আর এইটা একটা পয়েন্ট। এই পয়েন্টে কি হয়, তরল থেকে বায়বীয় হয় অথবা বায়বীয় থেকে তরল হয়। 3টা ভৌত অবস্থা পানির, বাট 3টা ভৌত অবস্থা 2টা জায়গায় চেঞ্জ হয়, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। এই জায়গাটাতে হয় কঠিন থেকে তরল অথবা তরল থেকে কঠিন, আর এটা হয় তরল থেকে বায়বীয় বা বায়বীয় থেকে কঠিন। এখন আমি বলি এদেরকে বলা হয় স্থিরাঙ্ক। এদেরকে কি বলা হয়, স্থিরাঙ্ক। তোমাদেরকে একটা ক্লু দিই, লাস্টে যদি আর ক থাকে এটা মানে ম্যাক্সিমাম, মানে এটা মানে বুঝে আসলে তাপমাত্রা, ঠিক আছে? এটা মানে কি, তাপমাত্রা। এটাকে বলা হয় স্থিরাঙ্ক, এটাও স্থিরাঙ্ক, বাট নাম বলি এটা আলাদা আছে। এইটার নাম হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, আর এটার নাম হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। এখন তোমার কাছে যদি জিজ্ঞাসা করে ভাইয়া নিম্ন স্থিরাঙ্কটা কি, তোমাদের তাপমাত্রা স্কেল শেখার আগে এই নিম্ন স্থিরাঙ্ক ঊর্ধ্ব স্থিরাঙ্ক জানতে হবে। তোমরা বই দেখবা যে এটা নাই, বাট না জানলে হবে না, এটা জানতে হবে তোমাদের, বুঝছো? নিম্ন স্থিরাঙ্কটা কি দেখো, তোমরা যদি খেয়াল করো, আমি তো তোমাদের বইয়ের লাইন ধরে ধরে কিন্তু এক্সাম্পল দিচ্ছি। এটা দেখবো তোমাদের বই 1 পৃষ্ঠা, এই যে এখানে যে এক্সাম্পলটা আছে তোমাদের বই থেকে আসছে, কারণ তোমাদের বইয়ের বাইরে তো আসবে না। তোমাদের বই ফলো করে বইয়ের নেক্সট টপিকে কি আছে সেগুলোই কিন্তু আমি এক্সপ্লেনেশন গুলো দিচ্ছি, এই সংজ্ঞা কিন্তু বইয়ে আছে। বাট দেখো বইয়ে প্লাস বইয়ের সাথে যেই জিনিসটা তোমাদের অ্যাড করে পড়াইতে হবে আমি তোমাদের ওইটাই পড়াচ্ছি, বুঝছো? ওইটাই তোমাদের পড়াচ্ছি। যেমন তোমাদের তাপমাত্রা স্কেল আছে, তাপমাত্রা ভিন্ন ভিন্ন স্কেলে চলে গেছে, বাট এই স্থিরাঙ্ক নিয়ে আলোচনা করা হয় নাই, বাট এটা নেসেসারি। তো তোমাদের বই নেই তো সমস্যা নাই, আমি আসছি তোমাদেরকে এখানে পড়াই দিচ্ছি, ঠিক আছে? তো নিম্ন স্থিরাঙ্কটা কি জানো, এই যে এইটা নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে স্থির চাপে যে তাপমাত্রায়, স্থির চাপে যে তাপমাত্রায় বরফ পানি হয় অথবা পানি জমে বরফ হয় তাকে বলা হয় নিম্ন স্থিরাঙ্ক। দেখো বরফ কি একটা সময় গলে গলে কি পানি হয়ে যায় না, ওই যে তাপমাত্রা পানি হয়ে গেল সেটাকে বলা হয় নিম্ন স্থিরাঙ্ক। অথবা পানি তো ফ্রিজে রাখলে বরফ হয়ে যায়, তো যে তাপমাত্রায় পানি বরফ হওয়া শুরু করতেছে সেটাকে বলা হয় নিম্ন স্থিরাঙ্ক। অর্থাৎ বরফ গলা শুরু করে আর পানি জমা শুরু করে একই তাপমাত্রায়, হয় বরফ গলে গলে এই ফ্লোতে যাবে কঠিন, তরল, বায়বীয়, অথবা বায়বীয়, তরল, কঠিন। তো কঠিন থেকে তরল বা তরল থেকে কঠিন হয় একই তাপমাত্রায়, ওইটাকে বলা হয় স্থিরাঙ্ক, নিম্ন স্থিরাঙ্ক। তাই নিম্ন স্থিরাঙ্ক কি, স্থির চাপে যে তাপমাত্রায়, এখানে আবার চাপটা স্থির থাকে কারণ আমরা চাপের হিসেবে এখানে আনতেছি না, ওইটা নিয়ে তোমরা প্যারা খাইতে হবে না, খালি এটা এখানে বসে দিও। স্থির চাপে যে তাপমাত্রায়
স্থির চাপে যে তাপমাত্রায় বরফ গলতে শুরু করে। বরফ গলতে শুরু করে। এখন শুধু একটাই বলবা না, উল্টোটাও তো হয়, অথবা পানি জমতে শুরু করে। তাই নিম্ন স্থিরাঙ্ক। ওকে, এখন কথা হচ্ছে কি ঊর্ধ্ব স্থিরাঙ্কটার সংজ্ঞাটা বলো পারলে, দেখি কে বলতে পারবা। ওইখান থেকে বলতে হবে সংজ্ঞা। এটা হবে কি স্থির চাপে যে তাপমাত্রায়, স্থির চাপে যে তাপমাত্রায় পানি বায়বীয় হওয়া বা পানি গ্যাসে রূপান্তর হওয়া শুরু করে, সেটাই হচ্ছে কি বলতো ঊর্ধ্ব স্থিরাঙ্ক। স্থির চাপে ঠিক আছে, সংজ্ঞা লিখলাম, সেটাই হচ্ছে কি বলতো ঊর্ধ্ব স্থিরাঙ্ক। তো এটার ক্ষেত্রে একটু তোমরা ফানি হিসেবে মনে রাখতে পারো যে বরফ যখন বলবে যে মে পানি পানি হো গায়া, যে তাপমাত্রায় বরফ বলবে মে পানি পানি হো গায়া, সেটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক। আর যে তাপমাত্রায় পানি বলবে মে হাওয়া হাওয়া হো গায়া, মানে হাওয়া মানে বাতাস হয়ে যাচ্ছে, মানে গ্যাসই হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। ঠিক আছে, তো বরফ যখন বলে যে মে পানি পানি হো গায়া, সেটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক। আর পানি যখন বলে মে হাওয়া হাওয়া হো গায়া, সেটা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। ঠিক আছে, এখন কথা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক ঊর্ধ্ব স্থিরাঙ্ক, তাই না? নিম্ন স্থিরাঙ্ক ঊর্ধ্ব স্থিরাঙ্ক এটা কেন দেখালাম? আমি কিন্তু বারবার বলতেছি আমরা কিন্তু সব পানি নিয়ে আলোচনা করতেছি। কি নিয়ে আলোচনা করতেছি? পানি। তাহলে যখনই মনে করবা যে নিম্ন স্থিরাঙ্ক নামে একটা নাম আছে, মনে করবা কি যখন বরফ বলে মে পানি পানি হো গায়া, মানে পানি হওয়া শুরু করবে, অথবা পানি বরফ হওয়া শুরু করবে, উল্টাটা। আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক মানে কি হাওয়া হাওয়া হো গায়া। ঠিক আছে, এখন দেখো তোমাদেরকে একটা জিনিস শিখাই। তো দেখো এই যে আমার হাত ধরো, এই যে আমার হাত দেখো, হাত ধরতে হবে না, বলে ফেলছি। আমার হাত দেখো এখানে, আর হাতটা হচ্ছে এখানে। এখন এই দুইটা দাগ আমি কেন দিলাম? আমি এটা বোঝাচ্ছি, এটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্কের দাগ, নিম্ন, আর এটা হচ্ছে ওকে সরি যেখানে ছিলাম। তো এইটা আমার হাত যখন এটা এখানে থাকবে ধরে নেবো এটা নিম্ন স্থিরাঙ্ক, আর আমার হাত যখন এখানে থাকবে সেটা ধরে নেবো ঊর্ধ্ব স্থিরাঙ্ক। হ্যাঁ, বানানটা পারতো। তো এই যে ধরো যে আমাদের এটা হচ্ছে এখান থেকে ধরো এটা মাটি থেকে হাইট না, এটা হচ্ছে ভূমি, মাটি তো আর তোমরা দেখতে পারতেছ না। তো এটা হচ্ছে মাটি থেকে অভিজ্ঞার হাত, এটা অভিজ্ঞার হাত এখানে। তো মাটি থেকে যখন ধরে নাও যে 3 ফুট উপরে এটা, আর এটা হচ্ছে মাটি থেকে 10 ফুট উপরে। ওকে, এটা দিয়ে কি বোঝাচ্ছি? দেখো যখন বরফ গলে তখন আমার হাত থাকবে এখানে, আর যখন পানি ফুটা শুরু করে, পানি ফুটতে শুরু করে, হ্যাঁ এখানে কি লিখছিলাম, পানি গ্যাসীয় হতে শুরু করে বা পানি ফুটতে শুরু করে, ঠিক আছে, ওইটাই হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। ঠিক আছে, পানি যখন ফুটতে শুরু করে ওইটা লিখবা, গ্যাসীয় হতে শুরু করে বা ফুটতে শুরু করে একই কথা। তো তখন আমার হাত থাকে এখানে, বুঝছো? তাহলে দেখো, তাহলে আমার হাতটা কি একটা তাপমাত্রিক বস্তু। আর এই যে হাইট দেখছো, বিভিন্ন সময় হাইট দেখাচ্ছে, এই হাইট মানে কি, এই আমার হাতের উচ্চতাটা হচ্ছে তাপমাত্রিক ধর্ম। এখন দেখো তোমরা এসে দেখলা আমার হাত এইখানে, ভাই বলো তো এখন কত তাপমাত্রা বুঝাইতে পারি আমি আনুমানিক? তোমরা কি এই তাপমাত্রায় বাস করতে পারবা? মানে দেখো নিম্ন স্থিরাঙ্ক থেকেও নিচে দেখাচ্ছি, তার মানে একদম বরফ, মানে ফ্রিজের ভেতর ঢুকে আছে হয়তো আমার, মানে ওই তাপমাত্রা হয়তো ফ্রিজের থেকেও কম তাপমাত্রা হতে পারে, মানে যেখানে বরফ একদম কটকটা মানে কঠিন অবস্থায় আছে। তোমরা কি এখানে সার্ভাইভ করতে পারবা? যদি দেখো যে আজকের এই রুমের টেম্পারেচার দেখলে আমার হাতের সাথে এখানে শো করতেছে, তোমরা রুমে ঢুকো নাই, ঢুকার আগে দেখলা যে আমার হাত কোথায় আছে, তোমরা বুঝে গেছো যে নিম্ন স্থিরাঙ্কের চেয়েও নিচে। নিম্ন স্থিরাঙ্ক যেখানে পানি বরফ হয় বা বরফ পানি হয়, তার থেকেও নিচে, মানে আরো ঠান্ডা অবস্থায়। তোমরা তো এখানে আসবা না। আচ্ছা, আবার আসলা, মনে করো যে রুমে ঢুকার আগে দেখলা আমার হাত এইখানে আছে,
বুঝতেছো? আরে ঊর্ধ্ব স্থিরাঙ্কের চেয়েও বেশি, তার মানে এত গরম, মানে ওইখানে পানি গেলেই পানি ফুটা শুরু করবে, তা মানুষ গেলে তো কি হয়ে যাবে, বুঝতে পারছো? তার মানে দেখো আমার হাতটা তাহলে একটা কি ইম্পর্টেন্ট একটা রোল প্লে করতেছে না তাপমাত্রা বোঝার জন্য। এখন দেখো এসে দেখলাম আমার হাত এখানে আছে, মোটামুটি সুইটেবল। তোমরা বুঝতেছো এই জায়গাটায় পানি বরফ মানে পানি জমা শুরু হওয়া অথবা পানি ফুটতে শুরু হওয়া ঠিক মাঝামাঝি, নর্মালি হয়তো পরিবেশে যে তাপমাত্রা থাকতেছে 30-32 এরকম, তোমরা এখানে যদি দেখো আমার হাত তাহলে তোমরা কিন্তু চলে আসবা যে হ্যাঁ তাপমাত্রা ঠিক আছে। এইটাই হচ্ছে তাহলে তাপমাত্রার তাপমাত্রিক বস্তু তাপমাত্রিক ধর্ম। আর এই স্থিরাঙ্ক ব্যবহার করে আমরা কি করি বলতো, তাপমাত্রা বের করে ফেলি। বুঝা গেছে? বুঝা গেছে? এইটাই। তো এখন হচ্ছে কি আমরা তাপমাত্রার বিভিন্ন স্কেল দেখব। আমাদের কাছে তাপমাত্রার বিভিন্ন স্কেল আছে, তাপমাত্রার বিভিন্ন স্কেল আছে, বুঝে গেছে? তাপমাত্রার বিভিন্ন, আমি এটা মুছলাম কেন, আজব তো, এত কষ্ট করে লিখলাম, মুছে দেবে না এটা, ঠিক আছে, নাহলে বুঝাইতে সমস্যা হবে। আচ্ছা, তা আমাদের তাপমাত্রার ভিন্ন ভিন্ন স্কেলের মধ্যে সর্বপ্রথম তোমাদের পরিচিত একটা স্কেল হচ্ছে সেলসিয়াস স্কেল। কি স্কেল? সেলসিয়াস স্কেল। পরবর্তী পরিচিত আরেকটি স্কেলের নাম যেটা দিয়ে তোমরা জ্বর মাপো, যেটার নাম হচ্ছে ফারেনহাইট স্কেল। বাট মজার বিষয় হচ্ছে এই দুইটা একটা এসআই এককের স্কেল না, এসআই এককের স্কেল না, এসআই এককের স্কেল হচ্ছে কেলভিন স্কেল। এসআই এককের স্কেল হচ্ছে কি কেলভিন স্কেল। আরো আছে র্যাঙ্কিং স্কেল, রোমার স্কেল, ইন্টারমিডিয়েটও এই তিনটাই থাকে সিলেবাস অনুসারে, ওইগুলো লাগে না, তার মধ্যে তো আরো না, ঠিক আছে। এখন কথা হচ্ছে সেলসিয়াস স্কেল হচ্ছে এমন একটা স্কেল, দেখো যেমন দেখো এখানে কি নিম্ন স্থিরাঙ্ক ঊর্ধ্ব স্থিরাঙ্ক, এখানে কি আমি বুঝাচ্ছিলাম যে নিম্ন স্থিরাঙ্ক মানে 3 ফুট আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক মানে 10 ফুট। যদি দেখো আমার হাত 10 ফুটে আছে তার মানে এখানে পানি বাতাস হয়ে যাবে, আর যদি দেখো আমার হাত 3 ফুটে আছে তাহলে এটা হয়ে যাবে, কি হয়ে যাবে বলো তো, মানে বরফ গলা শুরু করবে। এখন ধরো কারো হাইট আমার থেকে কম, সেও তার হাত দিয়ে এরকম স্কেল বোঝাচ্ছে, বাট সে বুঝাচ্ছে যে নিম্ন স্থিরাঙ্ক তার ক্ষেত্রে, আরেকজন বুঝাচ্ছে নিম্ন স্থিরাঙ্ক তার ক্ষেত্রে এটা হচ্ছে ঊর্ধ্ব, আর এটা হচ্ছে নিম্ন। সে ধরো উল্টাটা অন্য কাজ করে, সে নিম্ন স্থিরাঙ্ক বলতে বুঝায় ভূমি থেকে ধরো 1 ফুট উপরে, বলতেই পারে ভূমি থেকে 1 ফুট উপরে তার হাত 1 ফুট উপরে মানে নিম্ন স্থিরাঙ্ক, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক মানে তার হাত ভূমি থেকে ধরো 6 ফুট উপরে, এটাও হইতে পারে, কোনো সমস্যা নাই। আমার ক্ষেত্রে আমার হিসাব এটা, আমার ক্ষেত্রে আমার হিসাব হচ্ছে এটা, আর তার ক্ষেত্রে এটা তার হিসাব। মানে দেখো আমরা যদি কাউন্ট করা শুরু করি 1 থেকে, 1টা 2টা 3টা 4টা 5টা, এখন আমি বলবো যে না আমি কাউন্ট করা শুরু করবো, এই তোমাদের কাছে যেটা 1 আমার কাছে ওটা 10 থেকে, করতেই পারে, অনেক ক্ষেত্রে এরকম হিসাব হইতেই পারে, বুঝে গেছে? তো নিম্ন স্থিরাঙ্ক ঊর্ধ্ব স্থিরাঙ্কের ডাটাটাকে ডিফারেন্ট ধরা যেতে পারে, যেটা আমি যেমন ধরছি নিম্ন স্থিরাঙ্ক মানে 3 ফুট, ঊর্ধ্ব স্থিরাঙ্ক মানে 10 ফুট, কেউ বললো যে না তার কাছে নিম্ন স্থিরাঙ্ক মানে 1 ফুট, ঊর্ধ্ব স্থিরাঙ্ক মানে 6 ফুট, এটা দিয়েও তাপমাত্রা মাপা যাবে, এটা দিয়েও তাপমাত্রা মাপা যাবে, খালি এটার হিসাবটা আলাদা, এটার হিসাব আলাদা। মানে এখন দেখো এখানে যদি কেউ ধরো হচ্ছে 5 ফুট উপরে থাকে, আর এখানে কেউ যদি 5 ফুট উপরে থাকে, তাহলে ও আছে একটা অন্য তাপমাত্রায়, ও আছে একটা অন্য তাপমাত্রা, এখানে 5 আর 5 মিলে গেছে, মানে ভাবো না যদি দেয়, কারণ ও নিম্ন স্থিরাঙ্ক যেটা ধরছে ও তো নিম্ন স্থিরাঙ্ক সেটা ধরে নাই, এখানে ঊর্ধ্ব স্থিরাঙ্ক যেটা ধরা হয়েছে এখানে ঊর্ধ্ব স্থিরাঙ্ক সেটা ধরা হয় নাই, তাহলে এটার 5 আর এটার 5 সেম হবে না, বুঝছো? বাট মাপা যাবে, ঠিক আছে, ভ্যালুগুলো ডিফারেন্ট। এটাই আমাদের কাছে 3টা স্কেল আসবে, এই 3টা স্কেলে উভয়ের নিম্ন স্থিরাঙ্ক আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক কি হবে জানো? এই যে সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেল। সেলসিয়াস স্কেল হচ্ছে এমন একটা স্কেল যেই স্কেলের নিম্ন স্থিরাঙ্ক ধরা হয় 0 আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক ধরা হয় 100। যেখানে আমি নিম্নকে ধরছিলাম 3, ঊর্ধ্বকে 10, কেউ ধরছে নিম্নকে 1, ঊর্ধ্বকে 6, সমস্যা কি? সেলসিয়াসে 0 কে ধরা হয় নিম্ন স্থিরাঙ্ক আর ঊর্ধ্বকে ধরা হয় 100। এই কারণে বলা হয় বরফ
গলা শুরু করে 0°C তাপমাত্রা, কারণ নিম্ন স্থিরাঙ্ক মানে তো বরফ গলবে, তো বরফ গলে কোথায় 0°C তাপমাত্রায়। তো 0 এটাকে এভাবে প্রকাশ হয় সেলসিয়াস না, এটাকে এভাবে লেখা হয় ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, সি এর উপর এই লেফটে একটু উপরের দিকে একটা শূন্য নট এর মতন বসাবা, তো এটা 100°C। বুঝেছে? ফারেনহাইট হচ্ছে এমন একটা স্কেল, ও নিম্ন স্থিরাঙ্ক ঊর্ধ্ব স্থিরাঙ্ক প্রকাশ করে, বাট ও একটু ডিফারেন্ট ডাটা দেখায়। ও দেখা হচ্ছে 32, নিম্ন স্থিরাঙ্ক মানে বোঝায় 32, মানে যেটা সেলসিয়াসে 0 ওর কাছে এটা 32 হইতেই পারে। আর ওর ফারেনহাইট, এই যে এটা হচ্ছে একক ডিগ্রি ফারেনহাইট, এই যে এরকম ডিগ্রি সেলসিয়াস, এটা ডিগ্রি ফারেনহাইট। আর ও ঊর্ধ্ব স্থিরাঙ্ক বোঝায় 212, ঠিক আছে, 212 ডিগ্রি ফারেনহাইট, যদিও নিয়মটা হচ্ছে ডিগ্রি, এইখানে লেখা আছে ডিগ্রি ফারেনহাইট। আর ক্যালভিনটা হচ্ছে কি, ক্যালভিন হচ্ছে 273, আমরা লিখতাম তোমাদের জন্য লেখা 273.15, কোথাও লেখে 273.16, ব্যাপার না, 273.15 তোমাদের বইটাই লিখলাম, ঠিক আছে। এখানে ডিগ্রি নাই, এখানে জাস্ট ক্যালভিন, এখানে ডিগ্রি দিও না কেউ, এটা শুধু ক্যালভিন, ঠিক আছে। এসে এককে শুধু জাস্ট কে। আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক ধরা হয় 373.15 ক্যালভিন, ঠিক আছে। এটা হচ্ছে এটা, বুঝতে পারছো? আমাদের কাছে 3টা স্কেল আছে, ওই 3টা স্কেলের নিম্ন স্থিরাঙ্ক যেটাকে বলা হয় মেল্টিং পয়েন্ট, বরফ বিন্দু, হ্যাঁ, ঊর্ধ্ব স্থিরাঙ্ক যেটাকে ইংলিশে বলা হয় বয়লিং পয়েন্ট, বুঝে গেছে? যেটাকে কি বলা হয় বয়লিং পয়েন্ট। এই এক একটা স্কেলে এক রকম ধরে নেওয়া হয়েছে, এই আর কি, বুঝে গেছে? তো এখন এই যে 0 থেকে 100 তাপমাত্রা কিন্তু -5ও হইতে পারে, -5°C, তার মানে বুঝতেছো -0°তে বরফ করে তার থেকেও তাপমাত্রা কমে গেছে। দেখো তাপমাত্রা কমতেছে, 100 থেকে কমতেছে, কমতে কমতে 0 পর -5°C। নরমালি ডিপ ফ্রিজ গুলাতে এরকম থাকে, পৃথিবীর শীতলতম দেশে দেখবা যে মাইনাস অনেক অনেক থাকে, এরকমও থাকে -20°C পসিবল, ওইখানে একদম সবাই বরফ লেগে একদম শেষ, বুঝে গেছে? ঠিক একইভাবে ফারেনহাইট 32 থেকেও কম হতে পারে, আবার 212 থেকেও, এই যে তাপমাত্রা 100 থেকেও বেশি হতে পারে, যেমন 900°C তাপমাত্রার নাম তোমরা শুনবা, মানে 100° যেখানে পানি ফুটা শুরু করে, 900° মানে কত 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 গরম, বুঝে গেছে? তো এইটা, এগুলো নিয়ে প্যারা খাওয়ার কিছু না। এটা আবার শিখে ইসলাম মনে করে তাপমাত্রা মনে খালি একটুকুর মধ্যে সীমাবদ্ধ, 0 থেকে কম হয় না, 100 চেয়ে বেশি হয় না, এমনটা না, এর থেকেও কম বেশি হতে পারে। বাট এটা হচ্ছে কি, যেখানে পানি জমা শুরু করে বা বরফ গলে, আর এখানে হচ্ছে পানি ফোটা শুরু করে, বুঝতে পারছো? আর এই আরো 2টা স্কেল আমরা আলোচনা করলাম, যাদের ক্ষেত্রে আমরা জাস্ট ভ্যালুগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ধরে নিছি, এই, এছাড়া আর কিছু না। তোমরা আরেকটা জিনিস শিখে দিই, এটা তোমাদের একটু বেসিক, এটা একটু বেসিক। কিরকম টাইপের বেসিক? তোমরা এই যে মৌলিক ব্যবধান নামে একটা টার্মস ইন্টারমিডিয়েটে শিখবা, এমসিকিউ আসতে পারে। মৌলিক ব্যবধান মানে বোঝায় ঊর্ধ্ব স্থিরাঙ্ক যেটা তুমি ধরছো, আর নিম্ন স্থিরাঙ্ক তুমি যেটা ধরছো, তার ব্যবধান, ঠিক আছে। এটা খুবই সহজ একটা জিনিস, তোমাদের বই নাই অবশ্যই, দেখাই দিই। যেমন সেলসিয়াসের মৌলিক ব্যবধান কত? সেলসিয়াস স্কেলের মৌলিক ব্যবধান, দেখো সেলসিয়াসের ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 100, নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0, তাহলে 100 - 0, তার মানে মৌলিক ব্যবধান 100 সেলসিয়াস। ফারেনহাইট স্কেলের মৌলিক ব্যবধান কত বলো? ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক 212, নিম্ন হচ্ছে 32, 180 পাবে, বিয়োগ করে দেখো। ক্যালভিনের ঊর্ধ্ব স্থিরাঙ্ক 373, আর এটা 273, পয়েন্ট আছে আর কি। এটা পাবা 100। সেলসিয়াস আর ক্যালভিনের মৌলিক ব্যবধান একই, বুঝছো? 100 100, বুঝে গেছে? দুইটা একই, 100 আর 100। ফারেনহাইট স্কেলের 180, ঠিক আছে। এই তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে, এটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। তো নিম্ন স্থিরাঙ্ক ব্যতীত অন্য কোনো তাপমাত্রা হইলে আমরা অন্য কোনো তাপমাত্রা, হ্যাঁ, অন্য যে কোনো তাপমাত্রাকে আমরা এখানে প্রকাশ করব হচ্ছে টি সি এর মাধ্যমে। যদিও সি দিয়ে প্রকাশ করে, থিটা দিয়ে লেখে, যা ইচ্ছা করো, কোনো তাপমাত্রা, যে ইংলিশ টেম্পারেচার, আর সি দিয়ে বোঝাচ্ছে হচ্ছে সেলসিয়াস।
অন্য যে কোনো তাপমাত্রাকে আমরা ফারেনহাইট স্কেলে এভাবে প্রকাশ করব টিএফ, ঠিক আছে। আর কেলভিনের যে কোনো তাপমাত্রাকে আমরা টিকে দিয়ে প্রকাশ করব। এখন তোমাদের এটা প্রতিপাদন করেও দেখানো যায়, বাট এখন তোমাদের 9-10 এটা লাগবে না। এই তিনটে স্কেলের মধ্যে একটা সম্পর্ক আছে, যে ধরো তুমি সেলসিয়াসের মান জানো, তাহলে তোমাকে ফারেনহাইটের মান বের করতে হবে। যে সেলসিয়াসে ধরো তোমার এখন জ্বর হচ্ছে 32 ডিগ্রি সেলসিয়াস, তাহলে ফারেনহাইট স্কেলে কত জ্বর, বুঝছো? যেমন হচ্ছে এই জিনিসগুলো তোমাদেরকে যাবে, বুঝে গেছে? তো এই সেলসিয়াস আর ফারেনহাইট কেলভিন স্কেলের মধ্যে সম্পর্কটা কি, এটা যদি আমি একটু তোমাদেরকে লেখাই। যেমন আমরা ছোটকালে এভাবে শিখছিলাম যে C/5 F - 32/9 K - 273/5, এটা ছিল আমাদের মুখস্থর মেন সূত্রটা, এটা দিয়ে বের করতে, এটাই তোমাদের লাগবে। বাট তোমাদের বই এটাকে একটু ডিফারেন্ট ভাবে লিখছে, তোমাদের বই এটাকে এভাবে লিখছে, যে ডিফারেন্ট বলতে যে TC / 5, ঠিক আছে, TF - 32/9 আর TK 273/5, 273.15, তোমাদের তো আবার 1/5। এটা হচ্ছে তোমাদের মেইন সূত্র, এটা তোমাদের মাথায় রাখলেই তোমাদের সবগুলা হয়ে যাবে। এখন কথা হচ্ছে, এটা তোমাদের বলিনি আমি, এতটাই খারাপ না যে তোমাদের বইয়ে মুখস্থ উঠে দিচ্ছে দেখে আমি মুখস্থ পড়াই দেবো। এটার একটু ব্যাখ্যা দিই, এটা আসলে এক্স্যাক্টলি আসছেটা কিভাবে, একটু হালকার উপর ঝাপসাও বলে দিই, তাও চলবে। আমরা আসলে একটা স্কেলের একটা অনুপাত বের করব। কি অনুপাত বের করব জানো? আমরা হচ্ছে সেলসিয়াস স্কেলের যে কোনো একটা তাপমাত্রা নেব, সেলসিয়াস স্কেলের যে কোনো তাপমাত্রা থেকে নিম্ন স্থিরাঙ্কটা বিয়োগ করব। বা এটা দেখো, সেলসিয়াস স্কেলে বললাম না, আমি যে কোনো একটা স্কেল নিলাম, হ্যাঁ, ওইটা তাপমাত্রাকে আমি কি করব, নিম্নটা দিয়ে নিম্ন স্থিরাঙ্ক বিয়োগ করব। আর এখানে ডিভাইডেড বাই মৌলিক ব্যবধান লিখবো। কি লিখবো? ওই যে মৌলিক ব্যবধান, এই কারণেই আমি শিখেছি। আমি একটা যে কোনো একটা স্কেলে এটা বের করব, তাপমাত্রাটা সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন যাই হোক। তো আমি যদি সেলসিয়াসেরটা নিয়ে কাজ করি, তো সেলসিয়াসেরটা লিখলে সেলসিয়াসের যে কোনো তাপমাত্রাকে আমরা লিখব টিসি। সেলসিয়াসের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0, মৌলিক ব্যবধান মানে কি, ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। আচ্ছা, এই জিনিসটা আমি একটু ফারেনহাইটে বের করি। ফারেনহাইটের যে কোনো তাপমাত্রা, এটা মানে নিম্ন আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক ব্যতীত, নিম্ন ঊর্ধ্ব ব্যতীত যে কোনো তাপমাত্রাকে আমরা টি দিয়ে লিখছি। সেলসিয়াসের জন্য টিসি, ফারেনহাইটের জন্য যে কোনো তাপমাত্রাকে আমরা লিখব টিএফ মাইনাস, ওটা নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 32, মৌলিক ব্যবধান হচ্ছে কত, 212 মাইনাস 32। কেলভিনের জন্য টিকে, যে কোনো তাপমাত্রা টিকে, নিম্ন স্থিরাঙ্ক 273.15, ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 373.1, মৌলিক ব্যবধান হচ্ছে এই 1/5 মাইনাস 273.15। তো এটা প্রত্যেকটা স্কেল কি তাপমাত্রাই তো মাপে, তো এদের যে অনুপাত, এই প্রত্যেকটা অনুপাত কি আসবে, সেম আসবে, বুঝছো? প্রত্যেকটা অনুপাত কি আসবে, সেম আসবে। এখন দেখো, টিসি থেকে 0 বিয়োগ হলে আমরা এটাকে তো 0ই লিখবো, আর 100 থেকে 0 বিয়োগ হলে এটাকে তো আমরা 100ই লিখবো। এখন টিসি - 32 ডিভাইডেড বাই, এটা কত আসবে, 180, এটা আসবে 180। আর এখানে টিকে - 273.15, এখানে কত আসবে, 100 আসবে, বুঝে গেছে? এখন দেখো, আমরা জানি এই যে এই 10 দিয়ে এটাকে কি করা যায়, কাটাকাটি করা যায়, গুণ করলাম, 10 দিয়ে গুণ করলাম, মানে আমি আসলে 0 0 0 কেটে দিচ্ছি। এখনো 10, 18 আর 10 আছে, না? এরা কি দিয়ে কাটে, এরা হচ্ছে 2 দিয়ে কাটে। 2 দিয়ে 10 কাটলে এখানে পাবো হচ্ছে 5, TC/5, 18 2 দিয়ে কাটলে হবে 9। মানে আমি সবাইকে প্রথমে 10 দিয়ে গুণ করছি, এরপর সবাইকে 2 দিয়ে গুণ করলাম। 10 দিয়ে গুণ করলে 10 ভাগ, 2 দিয়ে গুণ করা মানে নিচে 2 দ্বারা ভাগ হচ্ছে সবাই, 18 2 দিয়ে ভাগ গেলে 9 হয়। আর টিকে - 273.15 ডিভাইডেড বাই এখানেও 5। এইটা হচ্ছে তোমাদের মেন ফর্মুলা। এটা একটু ব্যাখ্যা, এটা কেন আসছে। আমরা আসলে একটা স্কেলের এইটা বের করি, যে কোনো তাপমাত্রা, এটা যে কোনো স্কেল হতে পারে, নিম্ন স্থিরাঙ্ক বিয়োগ করবো আর নিচে লিখবো মৌলিক ব্যবধান। তো সেলসিয়াসের জন্য এটা, ফারেনহাইটের জন্য এটা, কেলভিনের এটা, যেহেতু সবাই একই স্কেল, মানে সবাই তো তাপমাত্রায় মাপে, তো এগুলো ইকুয়াল আসবে, ইকুয়াল বসে এই সূত্র আসে। তো আমাদের ফাইনালি এখানে এই সূত্রটাই মনে রাখতে হবে, ঠিক আছে? তো তোমাদের আজকের ক্লাস হচ্ছে পুরো ক্লাসটা কিন্তু নোট করা, কারণটা কি, এই ক্লাসে তোমাদের অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে। ফার্স্ট অফ অল হচ্ছে তাপ, তাপ মানে কি এক্স্যাক্টলি, তাপের সংজ্ঞা মানে কি, এক্স্যাক্টলি তাপের সংজ্ঞা। এরপরেই হচ্ছে খেলা শুরু তাপমাত্রা। হ্যাঁ, তাপমাত্রা মানে কি, তাপীয় অবস্থা, কতক্ষণ ধরে তাপের আদান প্রদান হয়, কোথা থেকে কোথায় যায়, হ্যাঁ, কি কারণে হয়। তারপর তাপমাত্রিক, আমরা তাপমাত্রা মাপার জন্য তাপমাত্রার ধর্মের সাথে পরিচিত হচ্ছে, তাপমাত্রিক ধর্ম। তো এগুলোর সাথে পরিচিত হওয়ার পরে এই যে আমরা স্থিরাঙ্ক সম্পর্কে জানলাম, কারণ স্থিরাঙ্ক না জানলে আমরা তাপগতীয় স্কেল কিন্তু বের করতে পারবো না। তো 3টে স্কেল জানছি, ওদের নিম্ন ঊর্ধ্ব স্থিরাঙ্ক জানছি, মৌলিক ব্যবধান জানছি, এরপর হচ্ছে কি আমরা এই স্কেলের মধ্যে সম্পর্কটা দেখলাম। আমরা নেক্সট ক্লাসে এই সূত্র দিয়ে কিন্তু তোমাদের ম্যাথ করবো। দেখা হবে নেক্সট ক্লাসে, সবাইকে আল্লাহ হাফেজ।